নমস্কার বন্ধুরা, মঞ্জু একাডেমিক আর্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা আলোচনা করব চণ্ডী মঙ্গল কাব্য নিয়ে। মঙ্গল কাব্যের এটি একটি বিশেষ ধারা। চণ্ডী দেবীর মাহাত্ম্য প্রচারমূলক যে কাব্য, সেটাই চণ্ডী মঙ্গল কাব্য। কিন্তু প্রশ্ন জাগে, কে এই চণ্ডী? যে প্রশ্ন গবেষকদেরও দীর্ঘদিন ধরে বিব্রত করে রেখেছে। মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত সপ্তশতী চণ্ডীতে দেবী চণ্ডীর বহু যুদ্ধ, বিজয় কাহিনী ও মাহাত্ম্য প্রচলিত রয়েছে। এই চণ্ডী চণ্ডীমঙ্গল কাব্যেও স্থান পেয়েছেন, এটাই প্রশ্ন। কিন্তু কাহিনী বিশ্লেষণ করলে দেখা যায় একমাত্র নাম সাদৃশ্য ছাড়া আর কোনো সাযুজ্য নেই। পুরাণের চণ্ডী অতিশয় উগ্র, ইনি অনেক অসুর বধ করেছেন মানব সমাজের সঙ্গে, কিন্তু তার কোনো সম্পর্ক স্থাপন হয়নি। পক্ষান্তরে চণ্ডীমঙ্গল কাব্যে যে দুটি কাহিনী রয়েছে, তাতে দেবীদ্বয়ের একই চণ্ডী নাম থাকলেও কার্যত দুজন পৃথক দেবী। কালকেতু কাহিনীর দেবী চণ্ডী কখনো বা মহিষাসুর মর্দিনী রূপ ধারিণী। তিনি অরণ্যের পশুকুলের পূজা গ্রহণ করেন এবং ব্যাদ সন্তান কালকেতুকে তার পূজার জন্য নির্দেশ দান করেন। আবার চণ্ডীমঙ্গল কাব্যের দ্বিতীয় কাহিনী ধনপতি সদাগরের কাহিনীতে যে চণ্ডীর সাক্ষাৎ পাওয়া যায়, তিনি রাখালদের পূজা গ্রহণ করেন, হারানো জিনিস পাইয়ে দেন, আবার কখনো বা কমলে কামিনীর রূপ পরিগ্রহ করেন। বস্তুত ইনি যেমন বাঙালি ঘরের মেয়েদের দ্বারা পূজিত দেবী মঙ্গলচণ্ডী। কাজেই চণ্ডীমঙ্গলের কাহিনীর দুই চণ্ডী, এদের মধ্যে নামেই শুধুমাত্র সাদৃশ্য, বস্তুত কোনো সাদৃশ্য নেই। তেমনি পৌরাণিক চণ্ডীর সঙ্গেও এদের কোনো সাদৃশ্য নেই। এরা তিনজনই কিন্তু শিব পত্নী। আরও একটি ক্ষেত্রে সাদৃশ্যকে স্বীকার করে নিতে হয় যে এদের যে সংসার, শিবের সঙ্গে সংসার ধর্মের কাহিনী বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে, কিন্তু কোথাও চণ্ডী নামের এই ব্যবহার আমরা দেখি না। অতএব সঙ্গত কারণে প্রশ্ন দাঁড়িয়েছে, চণ্ডীমঙ্গল কাব্যের দেবী চণ্ডী কে? গবেষকগণ এ বিষয়ে গবেষণা করেও ঐক্যমতে পৌঁছতে না পারলেও সকলেই স্বীকার করেছেন যে এই চণ্ডী কোনো অনার্য সমাজ থেকে আগতা দেবী। এই অনার্য সমাজ দ্রাবিড়, অস্ট্রিক বা নিষাদ এবং মঙ্গল বা কিরাত যে কোনোটি হতে পারে। তবে এর উপর পরবর্তীতে বৈদিক, পৌরাণিক, বৌদ্ধ এবং জৈন দেবদেবীদের প্রভাব পড়ে থাকতে পারে বলে অনেকে অনুমান করেন। এ বিষয়ে মঙ্গল কাব্যের বিশিষ্ট গবেষক ডক্টর আশুতোষ ভট্টাচার্য অনুমান করেন, ওরাও জাতির চাণ্ডী নামে যে এক অরণ্য দেবীকে পূজা করে থাকেন। এই চাণ্ডী দেবী অরণ্য পশুকুলের রক্ষক এবং পশুপালক শ্রেণীর আরাধ্যা। মূল চণ্ডীকে আমরা সেখান থেকেই নিয়েছি এবং পরে যথোচিত মাজা ঘষা করে তাকে শিব পত্নীতে উন্নীত করে তার একটা আর্য রূপ দিয়েছি। তৎসত্ত্বেও চণ্ডীমঙ্গল কাব্যে তার আদি রূপটি চাপা পড়েনি। তাই দেখি বনের পশুরা তার কাছে দরবার করে, তার আশ্রয় ভিক্ষা করে এবং দেবীও পশু হন্তারক ও অরণ্যজীবী ব্যাদ সন্তানদের নিকট পূজা গ্রহণের আকুলতা প্রকাশ করেন। এই গেল চণ্ডীমঙ্গল কাব্যের যে চণ্ডী বৈচিত্র্য বা চণ্ডী দেবীর উদ্ভব বা চণ্ডীমঙ্গল কাব্য সম্পর্কে সাধারণ একটি পরিচয়। এবারে আমরা আসব চণ্ডীমঙ্গলের কাহিনী নিয়ে। এই কাহিনী তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। এই কাহিনীকে, কাব্যের কাহিনীটি গড়ে উঠেছে এভাবে যে দেবখণ্ড, প্রথম হচ্ছে দেবখণ্ড। সেখানে দেখা যায় দক্ষযজ্ঞে শিব নিন্দা শুনে শিব পত্নী সতী দেহত্যাগ করে। আবার উমা পার্বতী রূপে হিমালয় গৃহে জন্মগ্রহণ করেন। এ জন্মেও তিনি শিবকে পতিরূপে লাভ করেন। পার্বতীকে বিবাহের পর শিব শ্বশুর গৃহে ঘর জামাই রূপে অবস্থান করেন উমাকে নিয়ে। এখানে মা মেনকার সঙ্গে মতান্তর হওয়াতে কন্যা পার্বতী স্বামী সহ কৈলাসে চলে যান।
এবারে শিব কি করবেন, ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতে থাকেন। কিন্তু দরিদ্রের সংসারে অভাব নিয়ে স্বামী স্ত্রীতে মনোমালিন্যের সৃষ্টি হলে দুজনেই যার যার মতো সংসার ত্যাগ করতে চান। তখন পার্বতীর সখী পদ্মাবতী দেবীকে মর্ত্যলোকে পূজা প্রচার করতে উপদেশ দেন। সেই অনুসারেই পার্বতী মহাদেবকে অনুরোধ করেন তিনি যেন শাপ দিয়ে ইন্দ্রপুত্র নীলাম্বরকে মর্ত্যলোকে পাঠিয়ে দেন। তিনি এবং মহাদেবও কূট কৌশলে নীলাম্বরকে অভিশাপ দিয়ে মর্তে পাঠালেন। তার স্ত্রী তাকেও মর্তে পাঠানো হলো অভিশাপগ্রস্ত করে। এই পর্যন্ত দেবখণ্ড। এরপরে আমরা দেখব আখেটিক খণ্ড। সেখানে নীলাম্বর মর্তে ব্যাদ সন্তান কালকেতু রূপে এবং নীলাম্বর পত্নী ছায়া ব্যাদ কন্যা ফুল্লরা রূপে জন্মগ্রহণ করেন। তারপর ক্রমে তাদের বিয়ে হয়। এদিকে দেবী চণ্ডী মর্তে প্রথম পূজা গ্রহণ করেন কলিঙ্গ রাজের। তারপর বনের পশুদের পূজা গ্রহণ করে সিংহকে পশুদের রাজা করে দিয়ে তাদের অভয় দান করেন। এদিকে কালকেতু শিকার করতে গেলে বনের পশুদের মধ্যে ভয়ানক ত্রাসের সঞ্চার করে। দেবী সুবর্ণ গধিকা রূপ ধারণ করে কালকেতুকে ছলনা করেন। কালকেতু গধিকাকে ঘরে নিয়ে এলে দেবী প্রথমে ষোড়শী রূপে, পরে মহিষ মর্দিনী রূপে দেখা দিয়ে কালকেতুকে প্রচুর ধন পাইয়ে দিলেন। তাকে তারপর গুজরাট বন কেটে রাজা হতে নির্দেশ দান করলেন। সেখানে দেবীর মন্দির নির্মিত হলো। মর্ত্যলোকে দেবীর পূজা প্রচারিত হলো। এ পর্যন্ত আখেটিক খণ্ড। এরপরে যে খণ্ড রয়েছে সেটা হলো বণিক খণ্ড। কেমন সেখানে? এরপর দেবীর ইচ্ছে হলো তিনি নারীর এবং বণিক সমাজের পুজো গ্রহণ করবেন। এই উদ্দেশ্যে গন্ধর্বকে শাপগ্রস্ত করে ধনপতি এবং তার স্ত্রীকে শ্রাপগ্রস্ত করে মর্ত্যলোকে খুল্লনার নামে প্রেরণ করলেন। এটি বণিক পর্ব। এখানে দেবী প্রথমে মঙ্গলচণ্ডী রূপে এবং শেষ পর্যায়ে কমলে কামিনী রূপে আত্মপ্রকাশ করেন। এই কাহিনীটি কালকেতু অপেক্ষা অনেক বেশি বিস্তৃত। কালকেতু কাহিনীর মধ্যে কোনো সংযোগ সূত্র নেই। এই শুধুমাত্র নাম চণ্ডী ছাড়া উভয় কাহিনীতে চণ্ডীর প্রকৃতিও ভিন্ন, তবে তার উপকার করবার যে ইচ্ছে সেটা দুটো কাহিনীতেই আমরা লক্ষ্য করব। এরপরে যদি আমরা কাহিনীর দিকে তাকাই বা এর নামকরণের দিকে তাকাই তাহলে দেখব যে এই যে কাব্য চণ্ডীমঙ্গল কাব্য এর প্রথমাংশ অর্থাৎ দেবখণ্ড পুরাণ ভিত্তিক, কিন্তু হরগৌরীর সংসার যাত্রার কাহিনী কবি নিম্ন মধ্যবিত্ত বাঙালি জীবনের থেকেই নিয়েছেন। অপর দুটি মূল কাহিনী অর্থাৎ কালকেতু কাহিনী এবং ধনপতি সদাগরের কাহিনী সম্ভবত লৌকিক যে জীবনযাত্রা সেখান থেকে সংগ্রহ করেছেন। চণ্ডীর নাম সাদৃশ্য হেতু দুটিকে একই পটে আবদ্ধ করা হয়েছে। কেউ কেউ অবশ্য বৃহদ্ধর্ম পুরাণের একটি শ্লোককেই উক্ত কাহিনীদ্বয়ের উৎস রূপে নির্দেশ করেন। শ্লোকটি এরকম: তং কালকেতু বরদাচ্ছল গোধিকাশি যা তং শুভা ভবসি মঙ্গলচণ্ডিকাক্ষ শ্রীশালবাহন নিপাদ বণিজ সসুনাং রক্ষেহু হম্বজে করিদয়ং গ্রসতি বমন্তি। অর্থাৎ আপনি সুবর্ণ গধিকা মূর্তি পরিগ্রহ করিয়া কালকেতুকে বর দিয়াছেন। আপনি শুভা মঙ্গলচণ্ডী, আপনি মাতঙ্গ ভোজন ও উদ্গীরণ করত কমলে কামিনী রূপে শ্রীমন্ত সদাগর ও তৎপিতাকে শ্রী শালবাহন রাজার হস্ত হইতে রক্ষা করিয়াছেন। এখানে দুটি কাহিনীর প্রসঙ্গ উল্লেখ করা হলেও এগুলি অর্বাচীন বৃহদ্ধর্ম পুরাণে পরবর্তীকালে সন্নিবিষ্ট করা হয়েছিল বলে অনুমান করা হয়। অতএব কাহিনীর উৎসরূপে বৃহদ্ধর্ম পুরাণকে গ্রহণ করা চলে না। এরপরে আমরা দেখব যে মঙ্গলচণ্ডীর গীত তৎকালীন বাংলাদেশে প্রচলিত ছিল, তার সাক্ষ্য আমরা চৈতন্য জীবনীকার বৃন্দাবন দাসের গ্রন্থ থেকে পাব।
কিন্তু যাই হোক, তৎপূর্বকালেও যে বাংলায় মঙ্গলচণ্ডীর পূজা প্রচলিত ছিল তারও পাথুরে প্রমাণ বর্তমান। দ্বাদশ শতাব্দীতে নির্মিত গধিকাসহ যে দেবী মূর্তিটি উত্তরবঙ্গে পাওয়া গেছে তা নিশ্চিতই দেবী চণ্ডীর মূর্তি। বিভিন্ন পুরাণে যে চণ্ডীর নাম পাওয়া যায় তিনি এই চণ্ডী নন, তবে ব্রহ্মবৈবর্ত পুরাণে মঙ্গলচণ্ডীর সাক্ষাৎ পাওয়া যায়। বলা হয়েছে, মঙ্গলেষু চ যা দক্ষা সা চ মঙ্গলচণ্ডিকা, অর্থাৎ যিনি ভক্তের মঙ্গল সাধনে দক্ষ তিনি দেবী মঙ্গলচণ্ডিকা। এবারে আসি মঙ্গলচণ্ডী কাব্যের যে বৈশিষ্ট্য সেটা কেমন। অপর মঙ্গল কাব্যর তুলনায় চণ্ডীমঙ্গল কাব্য যে সাধারণ মানুষের জীবনের সঙ্গে অনেক বেশি ঘনিষ্ঠভাবে জড়িত ছিল এ বিষয়ে সমালোচকগণ একমত বা বলেছেন, তারা মতামত দিয়েছেন আর কি। বাঙালি জীবনের সুখ দুঃখ, সামাজিক দলাদলি, কুসংস্কার, বারমাস্য, রন্ধন প্রণালী, ভোজ্য তালিকা, বেশভূষা, বিবাহ বিধি, পরনিন্দা প্রভৃতি অতি সাধারণ ব্যাপারকেও চণ্ডীমঙ্গলে আস্বাদ্য করিয়া তোলা হয়েছে। এখানে আর কি আমরা মনীষীদের মতামত থেকে পাবো। মনসামঙ্গলের মতো প্রত্যক্ষভাবে চণ্ডীমঙ্গলের দেবতা ও মানুষের দ্বন্দ্ব বর্ণিত হয়নি। দেবী চণ্ডী পূজা প্রার্থনা করেন, কিন্তু কখনো উগ্রভাবে আত্মপ্রকাশ করেননি। বিভিন্ন উপকাহিনী এবং ঘটনার সর্বত্রই কবিদের বাস্তব, মানবমুখী ও সমাজ সচেতন দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। এমনকি অলৌকিক শক্তির অধিকারিণী দেবী চণ্ডীর মধ্যেও লৌকিক জীবনের পরিচয়ই অধিকতর পরিস্ফুট। মানুষের সুখ দুঃখের সঙ্গেও তিনি ঘনিষ্ঠভাবে জড়িত। ডক্টর শশীভূষণ দাশগুপ্ত চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু উপাখ্যানে সাময়িক যুগের যে সমাজ বিবর্তনের ইতিহাস তার সন্ধান পেয়েছেন। এরপরে আমরা দেখব যে নানাভাবে চণ্ডীমঙ্গল কাব্যকাহিনীর বিশ্লেষণান্তে আমরা বলতে পারি যে এই চণ্ডীমঙ্গল কাব্যে উপন্যাসের ধর্ম অনেকটাই যেন লক্ষিত হয়। ফলত এদিক থেকেও চণ্ডীমঙ্গল কাব্যকেই সর্বাধিক আধুনিক প্রাগ্রসর বা আধুনিক সাহিত্য বলে উল্লেখ করা যেতে পারে বা অভিমত প্রকাশ করা যেতেই পারে। এবারে আসি এই চণ্ডীমঙ্গল কাব্যের যে কবিরা রয়েছেন তাদের সম্পর্কে। সেখানে প্রথমেই আমরা দেখব দ্বিজমাধব। চণ্ডীমঙ্গল কাব্যের কবি দ্বিজমাধবের পরিচয় নিয়ে বিভ্রান্তির কারণ রয়েছে। কেউ দ্বিজমাধব, কেউ বা মাধবাচার্য, আবার একই ব্যক্তি উভয় নাম ব্যবহার করতেন কিনা তা নিয়েও মতভেদ রয়েছে। চণ্ডীমঙ্গল কাব্যের কবি দ্বিজমাধব আত্মপরিচয় সূত্রে বলেছেন, পরাশর পুত্রজাত মাধব যে নামে। আবার শ্রীমঙ্গল রচয়িতা মাধবাচার্যও পরিচয় দিয়েছে, পরাশর নামে দ্বিজকুলে অবতার, মাধব তাহার পুত্র বেদিত সংসার। জন্মস্থানরূপে কবি নবদ্বীপের উল্লেখ করেছেন। কোনো কোনো গ্রন্থে নবদ্বীপ স্থলে সপ্তগ্রামের নাম পাওয়া যায়। মাধবাচার্যের বংশধরদের নিকট মাধব বংশতত্ত্ব নামক যে কুলপঞ্জিকা আছে তাতে উল্লেখ করা হয়েছে যে কবি মাধব গঙ্গা তীর থেকে বাস উঠিয়ে বর্তমান ময়মনসিংহ জেলার মেঘনা তীরে বাসভূমি স্থাপন করেছিলেন। গঙ্গামঙ্গল রচয়িতা রূপেও এক মাধবের পরিচয় পাওয়া যায়। দ্বিজমাধব রচিত চণ্ডীমঙ্গলের যাবতীয় পুঁথি পাওয়া গেছে চট্টগ্রাম অঞ্চলে। নবদ্বীপ, সপ্তগ্রাম বা ময়মনসিংহ অঞ্চলে কোনো পুঁথি পাওয়া যায়নি। অতএব কোন মাধব চণ্ডীমঙ্গল রচনা করেন এবং তার বাসস্থান কোথায় ছিল তা নিয়ে অনিশ্চিত একটা ভাবনা রয়ে গেল। দ্বিজমাধব কোন কালে বর্তমান ছিলেন তা নিয়েও সমস্যা। একটি আত্মপরিচয় জ্ঞাপক শ্লোকে রয়েছে, ইন্দু বিন্দু বান ধাতা শক নিয়োজিত দ্বিজমাধব গাত্র শারদাচরিত। এ থেকে তারিখ পাওয়া যায় 1591 শকাব্দ বা 1579 খ্রিস্টাব্দ। গ্রন্থের অন্যত্র আছে, পঞ্চগৌর নামে স্থান পৃথিবীর সার, একাব্বব নামে রাজা অর্জুন অবতার। এইভাবে আমরা যদি কবির
জীবনকাল নির্ণয় করতে যাই তাহলে 1579 খ্রিস্টাব্দই শেষ পর্যন্ত দাঁড়ায়। কবি দ্বিজমাধব তার কাব্যের নাম বলেছেন সারদাচরিত বা সারদামঙ্গল। চট্টগ্রাম অঞ্চলে এটি সুকবি মাধবাচার্য বিরচিত জাগরণ নামক ব্রতকথা বা পাঁচালী জাতীয় গ্রন্থরূপে বহুল প্রচলিত। মাধবের কাব্যপাঠে স্পষ্টতই অনুমিত হয় যে কবি কঙ্কনের কাব্যের সঙ্গে তার পরিচয় ছিল না, কাজেই তিনি যে মুকুন্দ চক্রবর্তীর প্রাকবর্তী এটা অনুমান করা যায়। সাধারণভাবে কাহিনীর দিক থেকে কবি কঙ্কনের কাব্যের সঙ্গে এর বিশেষ পার্থক্য নেই। এতেও 3টি খণ্ড, দেবখণ্ড, আখেটিক খণ্ড, বণিক খণ্ড। তবে এতে একটি অতিরিক্ত কাহিনী যুক্ত হয়েছে দেবী চণ্ডী কর্তৃক মঙ্গলাসুর বধ এবং এই কারণে মঙ্গলচণ্ডী নাম লাভ। এতে কালকেতু রুক্মিণী অহেতুক যে বিস্তার লাভ, কালকেতু কাহিনীর যে অতিরিক্ত বিস্তার সেটা দেখা যায়। কাহিনী নির্মাণে কবি উচ্চ প্রতিভার পরিচয় দিতে না পারলেও কোনো কোনো ক্ষেত্রে বাস্তব চিত্র যে রয়েছে সেটা কবি কঙ্কন অপেক্ষাও বিশ্বাসযোগ্য রূপে উপস্থাপন করতে পেরেছেন তিনি। কালকেতু কবি কঙ্কনের কাব্যে দেখা যায় যে কালকেতু ফুল্লরাকে সংসার জীবনে প্রতিষ্ঠিত করে দিয়ে বৃদ্ধ বয়সে কালকেতুর পিতামাতা ধর্মকেতু নিদয়া কাশীবাসী হলেন এবং তাদের ভরণ পোষণের জন্য কালকেতু মাসে মাসে টাকা পাঠাতো। একজন বেদের পক্ষে এ জাতীয় জীবনযাপন কি অবিশ্বাস্য নয়? এটা একটা প্রশ্ন ওঠে। পক্ষান্তরে দ্বিজমাধব দেখিয়েছেন কালকেতুর বিবাহের পর সংসার বৃদ্ধি পাওয়াতে পিতা ধর্মকেতু জীবিকা সংগ্রহের জন্য অরণ্যে গিয়ে সিংহের হাতে মৃত্যুবরণ করেন। বেদ জীবনের সঙ্গে এই পরিণাম যেন বেশি সাদৃশ্যময় হয়েছে। যাই হোক, কবি দ্বিজমাধব এই যে কাব্যটি রচনা করলেন সেটা দেবী চণ্ডীকে অনার্য সমাজ থেকে আগত হলেও কবি কঙ্কন মুকুন্দরাম তাকে আর্য কল্পনার পৌরাণিক ছদ্মবেশে উপস্থিত করেছেন, কিন্তু দ্বিজমাধব যথোচিতভাবে অনাযোজিত ভয়ঙ্করী দানবী রূপেই উপস্থাপিত করেছেন। এরপরেই আমরা আসবো কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যটি নিয়ে, সেইটা নিয়ে আলোচনা করব। মধ্যযুগের বাংলা সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ শিল্পকবি বা শ্রেষ্ঠ মঙ্গল কাব্য রচয়িতা কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। তার গ্রন্থে তিনি যে আত্মপরিচয় দিয়েছেন তা থেকে জানা যায়, মানসিংহ যখন বঙ্গবিহার উড়িষ্যার সুবেদার ছিলেন তখন ডিহিদার মামুদ শরীফের অত্যাচার আশঙ্কায় কবি পিতৃপুরুষের ভিটা দামুন্না ত্যাগ করে ব্রাহ্মণভূমি আর্রার রাজা বাঁকুড়া রায়ের আশ্রয় লাভ করেন এবং তার পুত্র রঘুনাথের শিক্ষক নিযুক্ত হন। দেবী চণ্ডী স্বপ্নাদেশ এবং রাজা রঘুনাথের অনুরোধেই তার চণ্ডীমঙ্গল কাব্যটি রচনা করেছিলেন। মানসিংহ 1596 খ্রিস্টাব্দে বঙ্গবিহার উড়িষ্যার সুবেদার নিযুক্ত হয়েছিলেন। অতএব কবির স্বীকারোক্ত অনুযায়ী তিনি এরপর দামুন্না ত্যাগ করেছিলেন। গ্রন্থ রচনাকাল আরও কিছু বিলম্বিত হওয়ায় স্বাভাবিক, তাই অনুমান করা চলে যে কবি কঙ্কন সম্ভবত সপ্তদশ শতকের গোড়ার দিকেই তার কাব্যটি রচনা করেছিলেন। কিছু তার কোনো কোনো পুঁথিতে গ্রন্থ রচনাকাল বিষয়ক শ্লোকে রয়েছে যে শাকে রস রসে বেদ শশাঙ্ক গণিতা কতদিনে দিলাগীত হরের বনিতা। এতে তারিখ পাওয়া যায় 1486 শকাব্দ অর্থাৎ 1544 খ্রিস্টাব্দ। এরপরে আমরা যদি দেখি, কবি গ্রন্থের নাম বলেছেন অভয়ামঙ্গল। গ্রন্থটি অপরাপর চণ্ডীমঙ্গল কাব্যের মতোই 3টি খণ্ডে বিভক্ত, দেবখণ্ড, আখেটিক খণ্ড এবং বণিক খণ্ড। কাহিনী গতানুগতিক, মৌলিকত্ব প্রদর্শনের কোনো সুযোগ না থাকলেও কবি ঘটনা বর্ণনায়, চরিত্র সৃষ্টিতে এবং দৃষ্টিভঙ্গির যে নিপুণতা বা স্বতন্ত্রতা ছিল সেখানেই তিনি যুগোত্তীর্ণ কবির আখ্যান পেয়েছেন। দেবখণ্ডে তিনি হরগৌরীর জীবনযাত্রার যে চিত্র এঁকেছেন তাতে দৈবী মহিমা ক্ষুণ্ণ হলেও মানবিক মহিমা অধিক ঔজ্জ্বল্য লাভ করেছে।
বস্তুত এই জীবনযাত্রায় নিম্নবিত্ত বাঙালি গৃহস্থ ঘরের যে চিত্র রূপায়িত হয়েছে, ঐতিহাসিকের পক্ষেও এমন নিখুঁত যে ছবি সেটা খুঁজে বের করা সম্ভব নয়। প্রসঙ্গক্রমে উল্লেখ করা চলে, দ্বিজমাধবের কাব্যেও বাস্তবতা রয়েছে, তা বস্তু সঞ্চয় মাত্র, কিন্তু কবি কঙ্কন এই উপাদানকেই জীবন রসে যেন নিষিক্ত বা সিক্ত করে তুলেছেন। কবির অপর একটি বিশিষ্টতা হলো চরিত্র সৃষ্টি। তিনি দেবদেবী চরিত্রেও মানবিকতার যে সার্থক প্রকাশ সেটা দেখিয়েছেন। মানব চরিত্রগুলোকেও মানবিক দোষ গুণে উজ্জ্বল করে তুলেছেন বা যথোচিত বা বাস্তবসম্মত করে তুলেছেন। এর মধ্যে মুরারিশীল ও ভারুদত্ত, বেনে মুরারিশীল এবং তার স্ত্রী বেনিনী অতি স্বল্প স্বল্প অংশেই এমন একটা চিত্রময় চরিত্র হয়ে উঠেছে, যার তুলনা আজকের দিনের ছোট গল্পেই কেবলমাত্র পাওয়া যেতে পারে। ভারুদত্তের চরিত্রটিও এক কথায় অনবদ্য। তার পোশাক পরিচ্ছদ, চলন বলন, কার্যকলাপ এক কথায় সার্থক খল চরিত্র বা খলনায়কের সঙ্গে তার তুলনা করা যেতে পারে। দুর্বলা দাসীও কবি কঙ্কনের একটি আকর্ষণীয় চরিত্র সৃষ্টি। অপর চরিত্রগুলো এতটা যদিও উজ্জ্বল নয়, তবুও একেবারে নিন্দার যোগ্যও নয়। কবি আক্ষেটিক খণ্ডে নায়ক কালকেতুকে যে ভদ্র বীর না করে ব্যাত সন্তান রূপে অঙ্কন করেছেন, এতে কবির বাস্তবোচিত যে বুদ্ধি তারই পরিচয় পাওয়া যায়। কালকেতুর পরিচয়ে কবি বলেছেন, শয়ন কুৎসির বীরের ভোজন বিটকাল, ছোট গ্রাস গেলে যেন তেয়াটিয়া তাল। তেমনি ফুল্লরা তার সখী বিমলার বাড়ি গেলে বিমলা যখন বলে, আশ্বগ প্রাণের সই বর্ষগ বহিনী, মোর মাথায় গোটা কত দেখো তো উকুনি, তখন তার স্বাভাবিকতা যেন আমরা চোখের সামনে দেখতে পাই। বাস্তবতা বোধ, চরিত্র সৃষ্টি, মানবিকতা বোধে কবি কঙ্কনের কাব্য এক কথায় সমকালের একটা অসামান্য সৃষ্টি হয়ে উঠেছে। এতে আরও একটা দিক আমরা সব সময় সাহিত্য পড়তে গিয়ে, আমরা মধ্যযুগের সাহিত্য পড়তে গিয়ে বিশেষ করে মনে রাখবো, সেটা হচ্ছে যে তার সাহিত্যে নিপুণ পর্যবেক্ষণ, জীবনে আস্থা, ব্যাপক অভিজ্ঞতা, এগুলো মিলিয়ে একটা যেন মানবিক যে গুণ, যেটা উপন্যাসে একমাত্র আমরা পাই, ঔপন্যাসিকের বাস্তব জীবন বৃক্ষা যেখানে ফুটে ওঠে, তেমনি যেন মুকুন্দরামের কবিতায় বা এই কাব্যে ফুটে উঠেছে। এবারে অনেকে বলছেন যে মুকুন্দরাম কি দুঃখবাদী কবি, এইভাবে প্রশ্ন তুলছেন। সেখানে আমরা যদি দেখি যে এই কথাটির পিছনে কতটা যুক্তি রয়েছে। কবি কি সত্যি বাস্তব দুঃখবাদী? কবি তার যে রচনাটি সেখানে দেখিয়েছেন যে কবির নিজের কিংবা কোনো কাহিনীর পরিণামই দুঃখময় নয়, প্রতিটি দুঃখের শেষেই তিনি আশার আলো দেখিয়েছেন। অতএব এটা আমরা খণ্ডন করে বলতে পারি যে তিনি দুঃখবাদী ছিলেন না, এটি সত্য। বরং দুঃখ বর্ণনার মধ্যে দিয়ে আসলে তিনি জীবনের প্রতি অপরিসীম যে মমতা সেটা প্রকাশ করেছেন। তাই তাকে দুঃখবাদী কবি না বলে দুঃখ রসের কবি বললে আমার মনে হয় বেশি প্রাসঙ্গিক বা বেশি যথার্থ হবে। এরপরে যে অন্যান্য কবিগণ রয়েছেন তাদের কথাও বলবো। কবি কঙ্কন বাঙালি জীবনের কথা যতটা তার রচনায় তুলে ধরেছেন, অন্যান্য কবিরা কতটা সেই জায়গায় পৌঁছতে পেরেছেন আমরা সেটাও দেখে নেব। অন্যান্য কবিগণের মধ্যে মানিক দত্ত রয়েছেন। মানিক দত্তকে কবি কঙ্কন আদি কবির সম্মান দিয়েছেন। এক্ষেত্রে আমরা দেখতে পারি যে তার পুঁথিটিও যেখানে পাওয়া গেছে, মানিক দত্তের যে ভণিতাযুক্ত যে পুঁথি পাওয়া যায়, তাতে চৈতন্যদেব ও তার পরিকরদের বিবরণ রয়েছে। ফলে সুকুমার সেন বলেছেন, প্রাপ্ত পুঁথির মানিক দত্ত অষ্টাদশ শতাব্দীর আগেকার লোক না হওয়াই সম্ভব। তিনি খানিকটা পুরানো মাল মশলা ব্যবহার করেছিলেন। অতএব অনুমান করা চলে প্রাপ্ত পুঁথি মানিক দত্ত
মানে মানিক দত্ত নন, যেটা পাওয়া গেছে 18 শতকে, এরকম বলেছেন। তারপরে আমরা দেখব সম্ভবত যে এই কবির আত্মপরিচয়ে জানা যায় ইনি খঞ্জ ও বধির ছিলেন, দেবী চণ্ডীর বরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। মানিক দত্তের কাব্যে সৃষ্টিপত্তন অংশে বৌদ্ধ প্রভাব রয়েছে। এই বৌদ্ধ প্রভাব একমাত্র সমসাময়িক কালের ধর্মমঙ্গল কাব্যেই লক্ষ্য করা যায়। ভারু দত্তকে কবি শিব ভক্তরূপে বর্ণনা করেছেন। এর ফলে তিনি চণ্ডীর কোপে পড়েন এবং পরে দুর্গার শরণ গ্রহণ করে নিষ্কৃতি লাভ করেন। কবির কাব্যের নাম ছিল ভবানী মঙ্গল বা দুর্গা মঙ্গল। এরপরে আসি দ্বিজ জনার্দন। দ্বিজ জনার্দন রচিত চণ্ডীমঙ্গল কাব্যটি পাঁচালী রূপে পরিচিত। এর মধ্যে ধনপতি সদাগরের কাহিনী প্রধান, কালকেতু কাহিনী এর যেন অঙ্গস্বরূপ। এরপরে আসি মুক্তারাম সেন। গ্রন্থে প্রদত্ত আত্মপরিচয় থেকে জানা যায় যে বৌদ্ধবংশীয় কবি মুক্তারাম সম্ভবত 1747 খ্রিস্টাব্দে শারদামঙ্গল গ্রন্থটি রচনা করেন। কবির কোনো এক পূর্বপুরুষ যশোহর থেকে চট্টগ্রামে এসে বসতি স্থাপন করেন। এর কাব্যটি পাঁচালী জাতীয় ক্ষুদ্রকায়। এর ভাষা সহজ সরল, পাণ্ডিত্য বর্ষিত। এরপর আসি দ্বিজ রামদেবের কথায়। গ্রন্থে প্রদত্ত রচনাকাল থেকে জানা যায় যে কবি দ্বিজ রামদেব 1571 শকাব্দ বা 1649 খ্রিস্টাব্দে তার অভয়ামঙ্গল কাব্য রচনা করেন। গ্রন্থকার সম্ভবত পূর্ববঙ্গবাসী ছিলেন। তার কাব্যে রাধাকৃষ্ণ বিষয়ক শতাধিক উৎকৃষ্ট পদ পাওয়া যায়। গ্রন্থটির সমগ্র অংশ পাওয়া যায়নি। এরপরে আসি দ্বিজ হরিরামের কথায়। দ্বিজ হরিরাম রচিত কাব্যটি আকারে সুবৃহৎ। তিনি বিদ্রোহী শোভাসিংহের আশ্রয়ে ছিলেন। অত সম্ভবত অষ্টাদশ শতকের সন্ধিকালে তিনি জীবিত ছিলেন। তার কাব্যে মুকুন্দরামের প্রভাব চোখে পড়ে। এরপরে আসবো ভবানী শঙ্করের কথায়। ভবানী শঙ্কর মঙ্গলচণ্ডী পাঞ্চালিকা নামে নাতি বৃহৎ, মানে খুব বেশি বড় নয়, এমন একটি কাব্য রচনা করেছিলেন 1779 খ্রিস্টাব্দে। কবি পণ্ডিত লোক ছিলেন। রচনায় তার যে রচনা, সেখানে কবিত্ব অপেক্ষা পাণ্ডিত্যের ভাবটি বেশি ছিল। এই গেল আজকে আমাদের চণ্ডীমঙ্গল কাব্য নিয়ে আলোচনা। ফিরে আসবো পরের পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমার এই আলোচনাকে বা আমার ভিডিওগুলোকে এগিয়ে নিয়ে যাবেন, সুরক্ষিত করবেন। নমস্কার।